আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সব ঠিকঠাক আছে কিনা। আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 20টা প্রশ্ন, 4টা অপশন, প্রায় 80 থেকে 100টি তথ্য, যেভাবে আমরা বলি ঠিক সেভাবেই আমরা আজকেও বাংলার গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্ন রিলেটেড খুব গুরুত্বপূর্ণ তথ্যও জানবো। তো সব যদি ঠিকঠাক থাকে, তোমরা যদি একটু লেখো যে সব ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করব। তো সব যদি ঠিকঠাক থাকে, তোমরা যদি একটু লেখো যে সব ঠিকঠাক আছে। পুষ্প বলছে, সামিয়া ইসলাম পুষ্প হয়তো ওয়েট করেছিল, সে বলছে সব ঠিকই আছে। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, পুষ্প, আসাদুজ্জামান সহ অনেকেই যুক্ত হয়েছে। তানভীর রেজাও যুক্ত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে। যথারীতি ক্লাসের শুরুতেই আমরা তোমাদেরকে বলে থাকি যে খাতা কলম নিয়ে রেডি থাকো। খাতা কলম নিবে, গুরুত্বপূর্ণ তথ্য জানো বা জানো না যাই হোক লিখতে হবে, পাশে লিখতে হবে। সেই প্রস্তুতি নিয়েই আমরা সবাই বসে যাই। অনেকে আসতেছে, আজকে এখনও পর্যন্ত সবাই এসে পারে নাই, নির্ধারিত টাইমে শুরুও হয় নাই ক্লাস যদিও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। Good. তাহলে আমরা শুরু করি। আমরা মূল কথা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যা দেখলাম, পেপার তো দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটু এলোমেলো হয়েছে। এলোমেলো বলতে নর্মালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর একটু আহ, কি বলে ঢাবি বা অন্য কোশ্চেনের প্যাটার্নের সাথে মিল রেখে কিছুটা হলেও করলেও এবছর একটু কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা করেছে। তবে কোশ্চেন এলোমেলো হলে হয়তো 2-1টা হয়, বাকি কোশ্চেনগুলো কিন্তু ওইভাবে এলোমেলো বা ঝামেলার না। যদিও যদি কঠিন বা এলোমেলো হয়, সেটা সবার জন্য এলোমেলো বা কঠিন, তো এটা নিয়ে টেনশনের কিছুই নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবি বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়। বি ইউনিটে আমরা লেখক বা কবি পরিচিতি থেকে বেশ কিছু তথ্য জানবো। আমরা প্রথমে যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ। বানান বা শুদ্ধিকরণ রিলেটেড প্রশ্ন এই পর্যন্ত, আজকে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের প্রশ্ন হলো, পরীক্ষা হলো আজকে। আজকে পর্যন্ত আহ, মানে তোমাদের যত জায়গায় এবছর অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন দেখেছো, তো আমার মনে হয় যে তোমরা এটা দেখেছো খেয়াল করে যে শুদ্ধিকরণ বা বানান থেকে প্রশ্ন একটা থাকছেই, শুদ্ধিকরণ বা বানানের প্রশ্ন। তো এইটা কমন, নিজেদের বাংলা শেখার ক্ষেত্রে, বাংলা জানার ক্ষেত্রেও এটা খুবই জরুরি এবং শুদ্ধিকরণ পরীক্ষা আসে সেটার জন্য জরুরি। কোন বানানটি শুদ্ধ আমরা দেখি। যদি শব্দে দয় রস্যকার হবে, যদি শব্দটা নেতিবাচক হয়, নেতিবাচক হলে দয় রস্যকার হয়, আর দয় দীর্ঘ হয় কখন? যদি দূর বোঝায়, দূর বোঝায়। তো দুর্বল, দুর্বল তো বলহীন বা বল কম, তাহলে নেতিবাচক দয় রস্যকার আছে, এটা ঠিক আছে। দূরত্বতে তো দূর বোঝাইছে, ডিস্টেন্স বোঝাইছে, তাহলে এখানে তো দয় দীর্ঘকার হবে, এটা ভুল আছে। দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, খাবারের অভাব। ভিক্ষার অভাব যদি হয় তাইলে এইটা আসলে তো নেতিবাচক হয়, নেতিবাচক হলে দয় রস্যকার হবে, তাহলে এটা ভুল। দুর্নীতি মানে নীতি খারাপ, দূষিত নীতি, যে নীতিটা নষ্ট হয়ে গেছে, দুর্নীতি, তাহলে নেতিবাচক, তাহলে তো দয় রস্যকার হবে, এইটা ভুল। দুর্বল ঠিক আছে, কোন বানানটি শুদ্ধ? একের উত্তর দুর্বল। তো এই জাতীয় বানান আছে অনেকগুলা, এই জাতীয় নিয়মটা, এই নিয়মটা আমরা আগেও দেখেছে, আমার অনেক পাবলিক বা আমাদের পেইড ব্যাচে যারা ক্লাস করেছে এই নিয়ম তো অনেকবার শিখিয়েছি, দেখিয়েছি। এবং তোমরা, আমার মনে হয় না এই জাতীয় শব্দের বানানের নিয়ম বা অপশনে থাকলে তোমরা পারবা না, এটা হওয়ার কথা না, সবারই পাওয়ার কথা, তোমরা পারো। আমরা পরের প্রশ্নে যাই। নিত্য মূর্ধন্যবাচক শব্দ। নিত্য মূর্ধন্যবাচক শব্দ মানে আমরা আগেই বলেছি স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য। তার মানে যে শব্দটা নিয়মে পড়ে নাই, হুদায় এমনিতে মূর্ধন্য হয়েছে, এরকম শব্দ। লক্ষণে ক্ষীয় আছে, ক্ষীয়কে ভাঙলে আমরা পাবো কি? কয়ের সাথে মূর্ধন্য ষ, এরপরে ন আসলে মূর্ধন্য হয়, এইটা নিয়ম অনুযায়ী। ঘন্টাতে ট এর সাথে ন লেগে আছে, আমরা জানি ট বর্গীয় বর্ণ, ট, ঠ, ড, ঢ, এই 4টা বর্ণের শেষের নটা মূর্ধন্য। এই কারণে এই 4টা বর্ণের সাথে যদি কোনো ন যুক্ত হয়, সেই নটা মূর্ধন্য হয়, তাহলে ঘন্টার সাথে ন যুক্ত হয়েছে, মূর্ধন্য, এটাও নিয়ম প্রযোজ্য
হয়েছে। পরের শব্দ চরণ, রয়ের পরে ন আসলে মূর্ধন্য হয়, এটাও নিয়ম প্রযোজ্য হয়েছে। তাহলে প্রথম তিনটাই আমরা দেখেছি যে নিয়ম প্রযোজ্য হয়েছে। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য বাণিজ্য লবণ মন, এই যে কবিতাটা আছে স্বভাবতই মূর্ধন্য, সেখানে বিপণী আছে স্বভাবতই মূর্ধন্যর মধ্যে পড়ে। তাহলে নিত্য মূর্ধন্য মানে হচ্ছে স্বভাবতই মূর্ধন্য, মানে নিয়ম ছাড়া মূর্ধন্য, মানে সাধিত নয়। সাধিত মানে নিয়ম দিয়ে, সাধিত নয় মানে হচ্ছে নিয়ম ছাড়া। তাহলে এখানে বিপণী সেটার উত্তর। শবনম উপন্যাসটি কার লেখা? শবনম উপন্যাসটি সৈয়দ মুজতবা আলীর লেখা। সৈয়দ মুজতবা আলীর শবনম, এটা কোন ধরনের রচনা বা কি কি? আমরা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত কিছু রচনা আমরা একটু দেখি। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত রচনাগুলোর মধ্যে বেশিরভাগ পড়ে হচ্ছে রম্য রচনা, মানে উনি হাসি ঠাট্টা গল্প, ছোট গল্প লিখেছেন এবং সেটা রম্য গল্প লিখেছেন। চাচা কাহিনী, পঞ্চতন্ত্র একটা বিখ্যাত রম্য গল্প, তার ছোট গল্প চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, টুনি মেম, দ্বন্দ্বমুখর, চতুরঙ্গ। আমরা জানি চতুরঙ্গ একটা উপন্যাস আছে। চতুরঙ্গ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু চতুরঙ্গ গল্পের বই, ছোট গল্প, এটা কিন্তু রম্য রচনা বা গল্প, এটা কিন্তু সৈয়দ মুজতবা আলীর লেখা। সৈয়দ মুজতবা আলীর এছাড়া অবিশ্বাস্য, এটা একটা উপন্যাস শবনম। সৈয়দ মুজতবা আলীর একটা বিখ্যাত উপন্যাস শবনম, যেটা এসেছে শহরিয়ার, তুলনাহীনা, এগুলো হচ্ছে সৈয়দ মুজতবা আলীর উপন্যাস। ভ্রমণ কাহিনীর মধ্যে আছে দেশে বিদেশে, জলে ডাঙায়, ভবঘুরে, অন্যান্য, মুসাফির, বিদেশে, এগুলো হচ্ছে সৈয়দ মুজতবা আলীর উপন্যাসের মধ্যে, সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনীর মধ্যে পড়ে। ভ্রমণ কাহিনী যদিও গল্প, ভ্রমণ কাহিনীটাও গল্প, তবে আলাদা করে ভ্রমণ কাহিনী ভাগ করা হয় সাহিত্য রচনায়। উপন্যাসগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত শবনম, রম্য রচনার মধ্যে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, এগুলা বিগত বছরের প্রশ্ন ঘাটলে, সাহিত্যের প্রশ্ন আসলে আমরা দেখি যে এগুলো থেকে আসতে দেখা যায়। তাহলে শবনম উপন্যাসটি সৈয়দ মুজতবা আলীর লেখা। তাহলে সৈয়দ মুজতবা আলীর সাথে সৈয়দ মুজতবা আলীর কোনো প্রশ্ন আসলে, সৈয়দ মুজতবা আলীর সাহিত্যকর্ম বা রচনা থেকে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো তো? পারার কথা। আসলে এই উপন্যাস, এই ভ্রমণ কাহিনী রম্য রচনা বা ছোট গল্প থেকে আসবে। সৈয়দ মুজতবা আলীর আমি একজন একটু রেসপন্স দেখতে চাই যে সৈয়দ মুজতবা আলীর সাহিত্যকর্ম থেকে যদি প্রশ্ন হয়, শবনম কোন ধরনের রচনা, উপন্যাস, এগুলো থেকে যদি প্রশ্ন হয় আমরা পারবো তো? পারার কথা। সৈয়দ মুজতবা আলীর একজন শুধু লিখলে হবে, হ্যাঁ পারবো, দেখি। তাহলে আমরা পরের প্রশ্নে যাব, তোমরা লিখতে থাকো। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, কোনটি সিকান্দার আবু জাফর এর রচনা? সিকান্দার আবু জাফরের রচনা আমরা কি পড়ি? সিরাজউদ্দৌলা নাটক পড়ি। তো এখানে সুরঙ্গ, কাদো নদী কাদো, বাংলা ছাড়ো, এই বাংলা ছাড়োটা কোনো জায়গায় এইভাবে লেখা আছে, বাংলা ছাড় বা ছাড়ো, আমাদের সংগ্রাম, সিকান্দার আবু জাফরের সাথে এইগুলোর কি সম্পর্ক? সিকান্দার আবু জাফরের সাথে এইগুলোর কি সম্পর্ক সেগুলো একটু আমরা দেখে নিই। দেখো, সিকান্দার আবু জাফর, বাংলা ছাড়, আমরা এর আগের পরীক্ষার প্রশ্নে সিকান্দার আবু জাফর থেকেও প্রশ্ন ছিল। সিকান্দার আবু জাফর সাথে একটা সাহিত্য পত্রিকার সম্পর্ক আছে। সেই সাহিত্য পত্রিকাটার নাম কি আমি দেখতে চাই। তোমরা এটা আগের দিন মুখস্থ করিয়েছি। সিকান্দার আবু জাফর একটা সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। সিকান্দার আবু জাফর যে সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন, সেই সাহিত্য পত্রিকাটির নাম কি? যে সাহিত্য পত্রিকায় তার নিজেরও কবিতা প্রকাশিত হয়েছে, যে সাহিত্য পত্রিকায় উনি একটা কবিতা বা এটাকে কি বলা হয়, গান মতো লিখেছেন, সেটা এখানে আছে। সেই সাহিত্য পত্রিকার নাম কি আমি একটু দেখতে চাই। সিকান্দার আবু জাফরের সমকাল, গুড, এই আশরাফুল ইসলাম বলছে সিকান্দার আবু জাফরের যে সাহিত্য পত্রিকা যেটার উনি সম্পাদক ছিলেন, সেই সাহিত্য পত্রিকাটির নাম হচ্ছে মাসিক সমকাল। সেই মাসিক সমকাল পত্রিকায় বিখ্যাত কবিতা প্রকাশিত হয়েছে। তার একটা বিখ্যাত কবিতার মধ্যে আছে, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে, দাস্যের নির্মুখ ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই, আমাদের সংগ্রাম চলবে। তার মানে 4 নম্বর অপশন আমরা দেখছি, যেটা সিকান্দার আবু জাফরের একটা ছড়া বা গান, সিকান্দার আবু জাফরের একটা কবিতা। আচ্ছা, এবার বাংলা ছাড়।
বাংলা ছাড় বা বাংলা ছাড়ো এটাও সিকান্দার আবু জাফরের একটা কবিতা। এই যে আগের দিন আমরা ক্লাসে দেখেছি, রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পেয়ে আসে ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তাহলে বাংলা ছাড় বা বাংলা ছাড়ো এটাও সিকান্দার আবু জাফরের একটা কবিতা, আমাদের সংগ্রাম কবিতা। আচ্ছা, বাকি আছে সুড়ঙ্গ, কাদো নদী কাদো। সিকান্দার আবু জাফরের রচনা চেয়েছে, তাহলে বাংলা ছাড় কবিতা আর আমাদের সংগ্রাম, এই দুইটা। তাহলে এখানে কবিতা হিসেবে বাংলা ছাড় আমরা লিখতে পারি, আর আমাদের সংগ্রাম হচ্ছে তার একটা, এটা কি বলে, মানে ওইভাবে রচনা না, উনি পত্রিকায় এটা লিখেছিলেন। উত্তর হবে এখানে বাংলা ছাড়ো। বাকি আছে সুড়ঙ্গ এবং কাদো নদী কাদো। সুড়ঙ্গ এবং কাদো নদী কাদো এই দুইটাই হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা, সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা। আমার প্রশ্ন হচ্ছে সুড়ঙ্গ কোন ধরনের রচনা আর কাদো নদী কাদো কোন ধরনের রচনা? দেখি তোমরা লিখছো কিনা কেউ। সুড়ঙ্গ কোন ধরনের রচনা আর কাদো নদী কাদো। তো আমাদের সংগ্রাম চলবে, এটা কিন্তু এটা কি বলে, গণমুক্তির একটা ছড়া বা কবিতা, এই টাইপের সরাসরি রচনা বলা যায় না। এখানে উত্তর হবে বাংলা ছাড়ো কবিতা। বাকি দুইটা নিয়ে আমরা আলোচনা করছি, বাকি দুইটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে সুড়ঙ্গ কোন ধরনের রচনা আর কাদো নদীর কাদো, কাদো নদী কাদো এটা কোন ধরনের রচনা। আমি এখনো পর্যন্ত উত্তর পাই নাই। সুড়ঙ্গ কোন ধরনের রচনা আর কাদো নদী কাদো এটা কোন ধরনের রচনা। সুড়ঙ্গ এবং কাদো নদী কাদো এই দুইটা কোন ধরনের রচনা, এটা তো আমাদের জানার কথা। আমি বলে দিয়েছি, ক্লু বলে দিয়েছি, এটা সৈয়দ ওয়ালিউল্লাহর। সৈয়দ ওয়ালিউল্লাহর সুড়ঙ্গ যে ধরনের রচনা, তরঙ্গভঙ্গ, বহিপীর এটা একই ধরনের রাইটিং, একই ধরনের রাইটিং। তরঙ্গ, বহিপীর আর সুড়ঙ্গ এ তিনটাই একই ধরনের রাইটিং। কি সেটা, এদেরকে কি বলে? সাবিকুন নাহার প্রশ্ন করেছে, সাবিকুন নাহার উত্তর করার কথা। দুইটাই নাটক। সাবিকুন নাহার এই নাটক না করে লেখো যে হ্যাঁ তিনটাই নাটক। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ এগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। কাদো নদী কাদো, গুড, নিপুণ বলছে কাদো নদী কাদো এটা হচ্ছে উপন্যাস। গুড, কার উপন্যাস? ওই সৈয়দ ওয়ালিউল্লাহর। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো। কাদো নদী কাদো উপন্যাস, তরঙ্গভঙ্গ, বহিপীর আর সুড়ঙ্গ এই তিনটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। বাংলা ছাড় সিকান্দার আবু জাফরের একটা কবিতা, এখানে বাংলা ছাড় উত্তর হচ্ছে। আর গণমুক্তির ছড়া আছে আমাদের সংগ্রাম চলবেই, উনি এই সমকাল পত্রিকায় এটা লিখেছিলেন, এটা সরাসরি এভাবে রচনা হলো, উত্তর হচ্ছে বাংলা ছাড়। পরের প্রশ্ন, লাল সাল উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেঁধে চলে, যেটা বিগত বছরে আসা কমন একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লাল সাল উপন্যাসের। আমরা আজকে ঢাবির ক ইউনিট এবং জগন্নাথের যে শিফটের পরীক্ষা হলো ওখানে দেখলাম যে সব জায়গায় লেখক বা সাহিত্য লেখক বা কবি পরিচিতি থেকে প্রশ্ন আসতেছে, আবার উপন্যাস বা নাটক থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকছে, কোনো জায়গায় দুইটাও দেখেছে। তাহলে উপন্যাস বা নাটক থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তাহলে লাল সাল উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেঁধে চলে কোথায়? ডোমপাড়ায়। ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেঁধে চলে। তো উপন্যাস বা নাটক থেকে প্রশ্ন আসলেও সেটা খুব কঠিন হবে না, এটা টেনশন করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিগত বছরে বিভিন্ন অ্যাডমিশনে, বিভিন্ন ইউনিটে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন থেকেই আসলে প্রশ্ন হয়, তো এটা আসলে কঠিন কিছু হবে না। পরের প্রশ্ন, তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? তাহলে একটু আগে আমরা দেখলাম এই যে বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক, সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? গোরা ঘরে বাইরে, গোরা ঘরে বাইরে এটা রবীন্দ্রনাথের উপন্যাস, উপন্যাস। ভিখারিণী রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, ভিখারিণী হচ্ছে প্রথম ছোট গল্প। আর রাজা এটা হচ্ছে রবীন্দ্রনাথের নাটক। তাহলে এটার উত্তর হচ্ছে রাজা, উত্তর হচ্ছে রাজা।
আমি রবীন্দ্রনাথের আরো দুইটা নাটকের নাম দেখতে চাই। এখানে একটা শিখলাম আমরা, রবীন্দ্রনাথের নাটকের নাম রাজা। আরো দুইটা নাটকের নাম দেখতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের, আরো দুইটা নাটক। রাজা নাটক মানলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের আরো দুইটা নাটকের নাম বলো, লেখো, বাংলায় লিখবা, দেখবা মুখস্থ হয়ে যাবে। যারা খাতা কলম নিয়ে বসছো ওখানে নোট করো, কমেন্ট যারা করছো একটু লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা একটা নাটক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো দুইটা নাটকের নাম দেখতে চাই। রবি ঠাকুরের আরো দুইটা নাটকের নাম দেখতে চাই। গোড়ার রাজনৈতিক উপন্যাস, এই তো গুড, সাবিকুন্না লিখেছে গোড়ার রাজনৈতিক উপন্যাস। রাজা অচলায়তন, এই তো ফাইন। বিসর্জন, বিসর্জন বিখ্যাত নাটক। অচলায়তন, গুড। ডাকঘর, এই তো আরেকজন লিখেছে ডাকঘর, ফাইন। ডাকঘর। রক্তকরবী, ফাইন। এটা তো প্রথম থেকেই এক নম্বরে আসার কথা। রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকের নাম যদি আমরা বলতে চাই, রক্তকরবী একটা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো, এই পাঁচটা নাটক আসলে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের নাটক থেকে যদি প্রশ্ন হয় তাহলে অপশনে দেখবে এগুলো থাকবে। রক্তকরবী, ডাকঘর, অচলায়তন, বিসর্জন, রাজা, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। বিলাসী গল্পে উল্লেখিত সময়কালে দশম শ্রেণী কোনটা ছিল? দশম শ্রেণীকে বলা হতো ফার্স্ট ক্লাস, তাইলে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস বলা হতো কাকে? নবম শ্রেণী। থার্ড ক্লাস বলা হতো কাকে? অষ্টম শ্রেণী। আর ফোর্থ ক্লাস বলা হতো কাকে? সপ্তম শ্রেণী। দশম শ্রেণীকে ফার্স্ট ক্লাস বলা হতো তখনকার সময়। মুক্তধারা, গুড। নাদ শব্দের অর্থ কি? আমি প্রণব নাদ প্রচণ্ড, কবিতার লাইন আছে, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। প্রণব নাদ, এই প্রণব নাদ এই অর্থটার অর্থ হচ্ছে ওঙ্কার ধ্বনি। প্রণব নাদ টোটাল শব্দটার অর্থ হচ্ছে ওঙ্কার ধ্বনি। তাহলে শুধু নাদ শব্দের অর্থ কি? শুধু নাদ শব্দের অর্থ হচ্ছে ধ্বনি, আওয়াজ। শুধু নাদ শব্দের অর্থ ধ্বনি বা আওয়াজ। আমরা এই লাইনটার ব্যাখ্যাটা একটু দেখে নিই। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। বিষ্ণু বা সুদর্শন এই চার হাত বিশিষ্ট ছিল। তার এক হাতে, একটি হাতে থাকতো কি কি? শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। এখানে বিষ্ণুর হাতের চক্র আর শঙ্খকে বোঝানো হয়েছে। চক্র এবং শঙ্খ থেকে বোঝানো হয়েছে প্রণবনাদ প্রচণ্ড। বিষ্ণুর চক্রের সাহায্যে অসুর বা শত্রুদেরকে বিনাশ করত, আর শঙ্খ হলো মঙ্গলের প্রতীক। চক্র হচ্ছে বিনাশের প্রতীক, শত্রু নাশের প্রতীক, আর শঙ্খ হচ্ছে মঙ্গলের প্রতীক, অর্থাৎ সর্বাঙ্গীন মঙ্গলের উদ্দেশ্যে অপশক্তিকে ধ্বংস করাই ছিল তার কাজ। নজরুল বিদ্রোহী কবিতার বিদ্রোহী সত্তার আরও একটা রূপ, সেই রূপায়ব দেখানোর জন্যে, রূপের মানে সেই রূপটা কেমন বিদ্রোহীর রূপ, উনি জানি যে অনেক পৌরাণিক চরিত্র, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, পৌরাণিক চরিত্রের বৈশিষ্ট্য এমনভাবে ব্যাখ্যা করেছেন যার মাধ্যমে নজরুলের যে ভিতরের বিদ্রোহী সত্তা, এই বিদ্রোহী সত্তা স্পষ্ট রূপে যেন মানুষ বুঝতে পারে এবং বিদ্রোহী সত্তার সামগ্রিক রূপ, পুরোপুরি চেহারা যেন দেখতে পারে। এই কারণে উনি বিষ্ণুর বা তার চার হাত বিশিষ্ট সেই বিষ্ণুর শঙ্খ এবং চক্র, চক্র হচ্ছে অসুর বা শত্রু নাশের প্রতীক, আর শঙ্খ হচ্ছে মঙ্গলের প্রতীক। এই মানে মানে সামগ্রিক একটা কল্যাণ করা, অসুরকে নাশ করে সামগ্রিক কল্যাণ করা, এটা বোঝানোর জন্যে, বিদ্রোহের ঐশত্যার জন্যে উনি বলেছেন আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি অঙ্কার ধ্বনি। নাদ শব্দের অর্থ হচ্ছে ধ্বনি। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? আমরা এই বাক্যটা শুদ্ধ উত্তর তো এইটা। কেন হইল একটু খেয়াল করি। তুমি কি করবে সেটা কি তুমি জানো না? মানে সিচুয়েশনটা কেমন যে আচ্ছা আমি যেন কোথায় যাচ্ছিলাম, কি করব, কি যেন করতে যাচ্ছিলাম, তো তো কি বলছিলাম, তখন আমরা বলতেছি যে না, তুমি কি করবে সেটা কি তুমি জানো না?
তাহলে আমি কি করব সেটা আমি জানার কথা। আচ্ছা ফাইন, তুমি কি করবে সেটা জানা না। আমরা জানি যে কি রস্বইকার দিলে এর উত্তর হয় হ্যাঁ অথবা না, আর কি দীর্ঘই হলে হ্যাঁ না ছাড়া অন্য উত্তর হইতে পারে, আলাদা উত্তর হইতে পারে। এখন দেখো তুমি কি করবে সেটা কি তুমি জানো না? এখন কি করবে, আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি করতে চাও, এর উত্তর কি হ্যাঁ বা না দিয়ে হয়? তুমি কি খাবে, এর উত্তর কি হ্যাঁ বা না দিয়ে হয়? উত্তর হচ্ছে না, হয় না। তার মানে এখানে রস্বইকার উত্তর হচ্ছে না, বাকিটা আমরা দেখব না, বাদ। পরেরটা, তুমি কি করবে, কয় দীর্ঘইকার আছে, সেটা কি তুমি জানো না? তুমি কি জানো না এই অংশটা আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কি জানো না, এর উত্তর হ্যাঁ জানি, না জানি না, হ্যাঁ বা না দিয়ে তো উত্তর হচ্ছে। তাহলে তুমি কি জানো না এটার উত্তর যেহেতু হ্যাঁ বা না দিয়ে হচ্ছে, তাহলে এখানে দীর্ঘইকার কেন হবে? দীর্ঘইকার হবে না। আচ্ছা, তুমি কি করবে, এখানে দীর্ঘইকার আছে, ফাইন, এটা কারেক্ট। সেটা কি, এখানে রসইকার আছে, হ্যাঁ এটাও কারেক্ট, হ্যাঁ বা না দিয়ে যায়। জানো না, জানো না এই বানানটারও, এই বানানটা জান না হবে না, হবে জানো না, ওকার হবে। এখানে কি দীর্ঘইকার আছে, এখানে কি রস্বইকার আছে, এই জানোতে ওকার আছে। তার মানে প্রথমটাই আমরা দেখলাম ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নের কোনো জায়গায়, এই প্রশ্নটার কোনো জায়গায় কনফিউশন আছে, কোনো জানার আছে, আমি দেখতে চাই। এই প্রশ্নটার কোনো জায়গায়, কোনো অপশনে, কোনো একটা জায়গায় কোনো কনফিউশন আছে? আমরা তিনটা পার্টি বুঝতে পেরেছি, তিনটা ভুল। এক হচ্ছে জানো উত্তর হবে ওকার, তুমি কি জানো না যেহেতু হ্যাঁ না উত্তর দেওয়া যায় রস্বইকার হবে, আর তুমি কি করবে উত্তর হ্যাঁ না দিয়ে যায় না, এই জন্য দীর্ঘইকার হবে। এই প্রশ্নটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? এখনো পর্যন্ত দেখছি না। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি আরো ব্যাখ্যা করব। আয়ের ভিন্ন উচ্চারণ কোনটিতে? দেখো আকাশে আকাশ আয়ের মতো উচ্চারিত হয়েছে, রাত এখানে আয়ের মতো উচ্চারিত হয়েছে, অনাথ এখানে আয়ের মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এই প্রশ্নের এই শব্দটা এটা কি গাত? এই শব্দটার উচ্চারণ কি? বর্গীয় জ ইও আছে, তাহলে নাসিক্য ধ্বনি, চন্দ্রবিন্দু, জফলা আকার, তয়কার, জ্ঞাত। এখানে আছে আ, কিন্তু উত্তর হবে এর মতো, উচ্চারণ হবে এর মতো, জ্ঞাত, জ্ঞাত। যেহেতু আ সবগুলোতে আ আছে, এখানে এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য আয়ের ভিন্ন উচ্চারণ আছে এটিতে, এইটাই হবে উত্তর, আয়ের ভিন্ন উচ্চারণ আছে। ফাইন। তানবিন আফরিন তানবিন বলছেন হ্যাঁ ক্লিয়ার, ফাইন। 12 নম্বর, কোনটি তৎপুরুষ সমাস? জন ও মানব, জনমানব এটা দ্বন্দ্ব সমাস, জন ও মানব। মহাকাব্য, মহান যে কাব্য বা মহা যে কাব্য, মহা বা মহান যে কাব্য, এটা কর্মধারয় সমাস। শতাব্দী আমরা জানি শত অব্দের সমাহার, এটা দ্বিগু সমাস। আর মন্ত্রমুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ এটা তৎপুরুষ সমাস। ফাইন, দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হয়? এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। মন্ত্র দ্বারা মুগ্ধ এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। মন্ত্রমুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। সরব শব্দের স্বউপসর্গ কি অর্থ ব্যবহৃত হয়? আমরা রব মানে কি জানি? রব মানে হচ্ছে আওয়াজ, রব মানে হচ্ছে আওয়াজ। তাহলে সরব মানে কি? সরবে, সে সরবে চলে গেল, তার মানে আওয়াজ করতে করতে চলে গেল, তার মানে আওয়াজের সাথে। ক্ষুদ্র আওয়াজ হইতেছে না, বিশাল আওয়াজ না, আওয়াজের কি অভাব হবে না। তাহলে সরব মানে হচ্ছে আওয়াজের সাথে। সরবে পড়ো, তার মানে রব করে, আওয়াজ পড়ো, আওয়াজে পড়ো, তার মানে আওয়াজের, আওয়াজকে সাথে নিয়ে পড়ো। তাহলে সরব মানে হচ্ছে আওয়াজ সঙ্গে, এখানে উপসর্গটি সঙ্গে দেয়, সঙ্গে। এই সঙ্গে অর্থ দিবে আর একটা শব্দের উদাহরণ দাও দেখি তোমরা পারো কিনা। সরব শব্দের রব মানে হচ্ছে রব করে, রবের সাথে। সঙ্গে উত্তর দিবে এরকম আরো একটা প্রশ্ন, আরো একটা উদাহরণ দাও দেখি। সরব, যেখানে সরবে যেরকম সঙ্গে বুঝিয়েছে, এরকম সঙ্গে বোঝাবে আর একটা শব্দের উদাহরণ দাও, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। গুড, সাবিকুন্না লিখেছে সপরিবারে। ফাইন,
সপরিবারে, মানে পরিবারের সাথে, সপরিবারে, সস্ত্রীক, সস্ত্রীক মানে স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে, ফাইন, স্ত্রীর সাথে, সপরিবারে, সস্ত্রীক, এগুলোতে সঙ্গে বা সাথে বোঝায়। গলুই কোন শব্দ? গলুই এটা একটা সংস্কৃত শব্দ। গলুই একটা সংস্কৃত শব্দ। গলুই মানে কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ নৌকার সামনের দিকে এরকম এই অংশটাকে বলা হয় গলুই। গলুই সংস্কৃত শব্দ, নৌকার সামনের দিকের এই অংশটাকে গলুই বলা হয়। মন্দ নয় হে, নন্দ নয় হে হবে এটা। মন্দ নয় হে খাঁটি সোনা বটে। অপরিচিত গল্পটি উক্তিটি কে করেছেন? যার ভাষা আট, যার ভাষা অত্যন্ত আট। সবাই যেটা বলে চমৎকার, উনি সেটাকে বলেন চলনসই, কোনো রকমে চলে। কে সেটা? কে সেটা? বিনুদাদা। বিনুদার ভাষা অত্যন্ত আট। উত্তর হবে বিনুদা বা বিনুদাদা। সোনারতরী কবিতায় আমি এর প্রতীকী অর্থ কি? সোনারতরী একা কুলে একা বসে আছি নাহি ভরসা। সোনারতরী কবিতার পুরোটা ব্যাখ্যা একজন কৃষকের, কৃষকের অন্তর্নিহিত ভাবে একজন শিল্প স্রষ্টা কবি বলছেন সে জীবনে এসে আমার সাহিত্যকর্মই মানুষ গ্রহণ করবে, আমাকে বিলীন হয়ে যেতে হবে মহাকাল, এই সময় আমাকে মনে রাখবে না, আমাকে হারিয়ে যেতেই হবে, থাকবে শুধু আমার সৃষ্টি, আমার সৃষ্টি যত কর্ম আছে সেগুলা, মহান মহান সৃষ্টি যেটা আমি ফসল ফলিয়েছি যতগুলো সেগুলো থাকবে, আমার সোনার ফসল শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম সেগুলো থাকবে। তার মানে এখানে আমি এর প্রতীকী অর্থ কি? শুধু আমি এর অর্থ চাই না, প্রতীকী অর্থ মানে হচ্ছে শিল্প স্রষ্টা কবি। তোমরা আজকের প্রশ্ন, জগন্নাথের প্রশ্ন এবং জাহাঙ্গীরনগরের আগের প্রশ্ন, এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে অ্যাডমিশনের এবছর, সবগুলো পরীক্ষায় তোমরা কি দেখতে পাচ্ছ যে সোনারতরী কবিতার ওই শাব্দিক অর্থ কি আর প্রতীকী অর্থ কি এখান থেকে প্রশ্ন হচ্ছে। এবার আমরা যখন ক্লাসে বারবার বলেছি যে এই লিস্টটা জানা বা মুখস্থ করা খুবই জরুরি, যদিও গতকাল জগন্নাথের পরীক্ষার অপশনে একটা অপশনে আসলে মহাজন আছে, ওইটা মহাকাল হবে, অপশনে ভুল ছিল। কিন্তু সোনারতরী কবিতার আমরা যে বিভিন্ন শিফটে তো দেখলাম সোনারতরী কবিতার এই প্রতীকী অর্থ আর শাব্দিক অর্থ কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এবছর বেশ কয়েকটা জায়গায় এই প্রশ্ন রিপিট হয়েছে। কৃষক কেন হবে? কৃষক হবে না। 16 নম্বর প্রশ্ন শিল্প স্রষ্টা কবি হবে। নবদম্পতির প্রেমালাপ রচনাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্য। এই মানসিক কাব্যের অনেকগুলো কবিতা আছে। বেশিরভাগ কবিতা প্রেম, রোমান্স, এই নামগুলো দেখলে মনে হবে প্রেম রোমান্স এই টাইপের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে উপহার। উপহার এই কাব্যের অনেকগুলো কবিতার মধ্যে মাঝখানের পরের দিকে মানে শেষের আগে একটা কবিতা আছে নবদম্পতির প্রেমালাপ। সেখানে বাসর ঘরের শুরু হয়েছে, বাসর ঘরে বসে স্বামী স্ত্রী আলাপ করছেন, একজন আর একজনের সাথে কথাবার্তা বলছে। প্রথমে স্বামী বলতেছে যে মুখ তুলে চাও বা এই টাইপের কথা, তার উত্তর দিচ্ছে, কনেও উত্তর দিচ্ছে। প্রথমে কনে বলতেছে আনইজি ফিল করতেছিল যে না আমি এখানে থাকবো না, আমার সাথে যে আইসে দাইমা বা আইমা আমি তার সাথে গিয়ে থাকবো। এই নবদম্পতির এই প্রেমালাপ, এই প্রেমালাপ নিয়েই মূলত কবিতাটি লেখা। এখানে সংলাপ আছে, বর এবং কনের সংলাপ। এই নবদম্পতির প্রেমালাপ এটা একটা কবিতা, মানসিক কাব্য। এই কাব্যের অনেকগুলো কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে নবদম্পতির প্রেমালাপ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কি করতে হবে? সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ হলে কবিতা পড়তে হবে, ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কবিতা শুনতে হবে। দেখি পড়তে হবে নাকি শুনতে হবে? লেখা আছে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না। দেশকে ভালোবেসে, মাকে ভালোবেসে সে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। সূর্য থেকে উৎস নিলেই, সূর্যের এই সকল শক্তির আধার যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, তাইলেই আমি সকল বাধা, সকল সকল কুসংস্কার, মানে যত বাধা আসতে পারে
জীবন চলার পথে যেগুলোকে অতিক্রম করার প্রয়োজন হবে সেগুলোকে অতিক্রম করা যাবে। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে সূর্য থেকে সকল শক্তির উৎসের আমি যদি আধার হতে পারি, তাহলে যে কোনো বাধা আমি অতিক্রম করতে পারি। তাহলে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে রাখতে পারে না, সূর্যকে সে হৃৎপিণ্ডে রাখতে পারে না। তার মানে তুমি সকল শক্তির আধার, তুমি শক্তি মানে সূর্য থেকে যদি শক্তির উৎস থেকে যদি শক্তি ধারণ করতে চাও, শক্তি নিতে চাও, তাহলে তোমাকে কবিতা শুনতে জানতে হবে। এখানে কবিতা শুনতে জানা মানে হচ্ছে কবিতা শুনতে জানা মানে অগ্রসরতার প্রতীক, এখানে প্রগতিশীলতার প্রতীক কবিতা শুনতে জানা মানে। পরের প্রশ্নে যাই, বেওয়া শব্দের অর্থ কি? বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। লালসাল উপন্যাসে রহিমা সম্পর্কে এটা বলা হয়েছে, রহিমা সম্পর্কে এটা বলা হয়েছে লালসাল উপন্যাসের শব্দার্থ অংশে আছে, এটা শব্দার্থ থেকে নেওয়া হয়েছে। কোন বাগধারাটি ভিন্নাত্মক? আমরা জানি যে দুধের মাছি, দুধের মাছি মানে হচ্ছে সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু, সুখের পায়রা সুসময়ের বন্ধু, লক্ষ্মীর বরযাত্রী সুসময়ের বন্ধু। কিন্তু শরতের শিশির, শরতের শিশির একটু পরেই শিশির আর থাকে না, তার মানে এটা ক্ষণস্থায়ী। শরতের শিশির হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে তিনটা, দুধের মাছি, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী সুসময়ের বন্ধু, শরতের শিশির হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময় থাকে। তাহলে এইটা ভিন্ন বাগধারা। যে 20টা প্রশ্ন ছিল এই 20টা প্রশ্ন রিলেটেড বেশ কিছু তথ্য আমরা জানলাম, বেশ কিছু তথ্য আমরা পড়লাম। তোমাদের সাথে অনশর্ট ক্লাসে মনে হয় একটু বেশ বিরতি থাকবে, কারণ রিসেন্ট টাইমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেল। রিসেন্ট টাইমে সম্ভবত আর পরীক্ষা আছে, আর একটু সময় লাগবে, আর একটু সময় পরে অন্যান্য পরীক্ষা আছে। নেক্সট রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে গুচ্ছ বা অন্যান্য জায়গার অনশর্ট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাইভে যারা যুক্ত হয়েছে, পেইড ব্যাচে যারা আছো, তাদের সাথে তো কোনো না কোনোভাবে দেখা হচ্ছে। আমাদের ক্লাসের ফাঁকে একটা কথা বলে নিই, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা বাকি আছে এবং গুচ্ছের যে 19টা বা 20টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, এখন তো মনে হয় আর 19টা আছে, তার জন্য কিন্তু আমাদের খুব সস্তায় আমাদের আগের ক্লাসগুলো সকল রেকর্ড, পরীক্ষা, সলভ ক্লাস, পিডিএফ ফাইল দিবা মানে পেয়ে যাবে তোমরা। সাথে আরও 10টা বাংলা ক্লাস, 10টা ইংরেজি ক্লাস, সাধারণ জ্ঞান এরকম ফিক্স না, এরকম 8টা থেকে 10টা ক্লাস, সলভ ক্লাস মানে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেব, পরীক্ষা নেব এবং সাথে সাথে সলভ করব, এরকম 8টা থেকে 10টা করে ক্লাস তোমরা পাবে। আমাদের পেজে নক দিয়ে এই কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। তো যদি যারা এই কোর্সে যুক্ত হচ্ছে, আমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের জন্য এই কোর্স বা এই ক্লাসগুলো একেবারে ফ্রি। নতুন করে আমাদের সাথে যারা যুক্ত হও নাই, তারা বাকি যে পরীক্ষাগুলো আছে সেটার জন্যে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আগের কোর্সের সব কিছু এবং সাথে এই ক্লাসগুলো, সলভ ক্লাস, পিডিএফ ফাইল পেয়ে যাবে। বিস্তারিত জানার জন্য আমাদের পেজে নক দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মানে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।